নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটি আমি শোনাতে এসেছি ভূতের অলৌকিক ঘটনা অ্যাপস থেকে নেওয়া গল্প সেই রাতে। গল্প পাঠে আমি সাধন ঘোষ। যারা ভূত বিশ্বাস করেন না, এই গল্পটি তাদের জন্য নয়। কেননা এটা একটি ভূত সংক্রান্ত লেখা, যেখানে আমি আমার নিজের জীবনের ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বর্ণনা করেছি, যে ঘটনাটি আজও আমার কাছে জীবন্ত। যে ঘটনাটির কথা মনে হলে এখনও আমি মাঝরাত্রে ঘুম থেকে জেগে উঠে বসে থাকি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন ঘটল ঘটনাটি। ঘটনাটির কথা মনে হলে আমার হাত পা যেন এখনও ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমরা তখন পুরনো ঢাকাতে থাকি। বাবা সরকারি চাকরি করেন। বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই আমরা বেশ বড়লোক হয়ে গেলাম, তাও আবার এক ফুপুর কল্যাণে। বাবার বড়লোক ফুপুর মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট্ট একটি অংশ আমাদের বড়লোক করে দিল রাতারাতি। আমরা ভাড়া বাসা থেকে নিজেদের বাড়িতে উঠলাম, তাও আবার 3 তলা বাড়ি, 6টা ভাড়াটিয়া সহ বিশাল বাড়ি। আমরা উঠেছি দোতলায়। সারা দিন ভাই বোনেদের সঙ্গে আনন্দ করে সময় কাটে। বাড়ির সামনে দুটো বড় বড় মেহগিনি গাছ, তার একটিতে ছোট কাকু দোলনাটা নিয়ে দেওয়াতে আমাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। সারাটা দিন হইচই করে বিকেলবেলা সবাই মিলে ছাদে খেলা করতাম। এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনা করতে পারতাম না, তা আবার নিজেদের। ছাদ সাধারণত মা তালা দিয়ে রাখতেন, শুধু বিকেলবেলায় খুলে দিতেন। সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম, আর রাতে খাওয়া দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসতাম। কাকু নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয় পাইয়ে দিতেন। মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন। গল্প শেষে মা প্রায়ই হেসে বলতেন, ভূত বলে কিচ্ছু নেই। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো। ভালো রেজাল্ট করতে পারলে বাবা রেসিং সাইকেল কিনে দেবে, তাই রাত জেগে পড়াশোনা করছি। ভালো রেজাল্ট করার চাইতে আমার ওই সাইকেলটার দিকেই বেশি মনোযোগ। বাসার সবাই ঘুমিয়ে গেলেও আমি সারা রাত জেগে পড়াশোনা করি। মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি। বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই। কাকুর ভাষ্য মতে রাতের একটি ভাষা আছে। তাছাড়া রাতের আকাশও আমার দেখতে খুব ভালো লাগে। বিশাল রহস্যময় আকাশের শৈল্পিক কারুকার্য আমাকে সব সময় মুগ্ধ করে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি এক রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ার পর কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামটি নেই, নাক ডেকে ঘুমোচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না, কে, ইঁদুর টিঁদুর হবে হয়তো। বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছা করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই
সামনে রবিন চাচুদের 4তলা বাড়ি। রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কই কেউ কোথাও নেই তো। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কির উপর দেখলাম, না, এখানেও কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ডকডক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই আমি বারবার হিসু পাই বলে রাতের বেলা পানি কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। দ্বিতীয় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখেই উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই চমকে গেলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয় আমার বুক তখন হাঁপাড়ের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে, 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি বলে আমার মনে হলো না। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা কায়াটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে গেলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়, ঠিক তেমনটি। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম আমি ঠিক বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আবার আমি জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সে রাতের পরে ওই ছেলেটিকে আর কোনো দিন আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচু ওই রাতেই মারা গিয়েছিলেন। ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন। প্রিয় শ্রোতা, এই দুটো ঘটনার মধ্যে কোনো মিল আছে কি না আমি বলতে পারবো না, আপনারা ভেবে দেখুন। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।